আজকে 14ই ফেব্রুয়ারি 2025 আমরা আজকে রওনা দিচ্ছি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে শ্রীশৈলমের দিকে। আর ঘড়িতে এখন সময় 6টা বেজে 32 মিনিট। এখানে এখনো ভালো করে সকাল হয়নি। দেখুন আকাশে এই যে চাঁদ দেখা যাচ্ছে, দেখুন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে মল্লিকার্জুনকে বলা হয় দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন এবং দর্শনের বিভিন্ন প্রকারভেদ ও নিয়মকানুন সম্পর্কে যাবতীয় তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরেছি। এখানের মানুষরা পুজো দেন হচ্ছে জুঁই ফুল দিয়ে। এই তেলেগুতে জুঁই ফুলকে বলা হয় মল্লিকা, সেই জন্য এই জ্যোতির্লিঙ্গের নাম হচ্ছে মল্লিকার্জুন। আর তারই সাথে শ্রীশৈলমে গিয়ে আর কোন কোন জায়গা ঘুরে দেখবেন সেই সম্পর্কেও বিস্তারিত বিবরণ পাবেন এই ভিডিওতে। ধুতি আর উত্তরীয় পরে নিয়েছি, এইবারে আমরা মন্দিরে দর্শন করতে যাব। তাহলে চলুন যাত্রাপথের এই অপূর্ব সূর্যোদয়কে সাক্ষী করেই চলতি পথে আপনাদের দিতে থাকি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ সম্পর্কিত বিভিন্ন তথ্য। এখন কিন্তু হায়দ্রাবাদের ওয়েদার খুব ভালো, মানে এখন ঠান্ডা সেরকম খুব একটা নেই আর গরমটাও পড়েনি। আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। ওই যে বাবু বলছে আজকে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সেম টু ইউ। হাতে যদি আপনাদের 5 থেকে 6 দিন সময় থাকে তাহলে আপনারা ভাইজাগ এবং তার সাথে হায়দ্রাবাদ এই অঞ্চলের ট্রিপ শ্রীশৈলমকে নিয়ে কিন্তু আপনারা করতে পারেন। হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলমের দূরত্ব 230 কিলোমিটার। সময় লাগে মোটামুটিভাবে 4.5 থেকে 5 ঘন্টার মতো। যদি বাসে যান তাহলে মোটামুটি 6 ঘন্টা মতন সময় লাগে, আর ভাড়া নেয় হচ্ছে 420 টাকা এসি বাসের ক্ষেত্রে। তেলেঙ্গানা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে গিয়ে আপনারা বাস বুক করতে পারেন। আপনারা রেড বাসের অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে আপনারা হায়দ্রাবাদ টু শ্রীশৈলম বুক করতে পারেন। গাড়িতে শ্রীশৈলম গেলে র্যাপিডো অ্যাপ থেকে গাড়ির বুকিং করা আমার কাছে সবথেকে নির্ভরযোগ্য মনে হয়েছে। ডে টু ডে ট্রিপে আমরা যে গাড়িটি বুকিং করেছিলাম তাতে যাতায়াত এবং সাইট সিইং সহ আমাদের হায়দ্রাবাদ টু হায়দ্রাবাদ লেগেছিল 7,500 টাকা। আর এই মল্লিকার্জুন দর্শন সম্পূর্ণ হলে এটি হবে আমাদের 9ম জ্যোতির্লিঙ্গ দর্শন, এবং বহু টার্গেট নিয়েছে মোটামুটি এই বছরেই 12টি জ্যোতির্লিঙ্গ শেষ করবে, তাই তো চেষ্টা করব। হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত 8টি জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি। গুজরাটে করেছি সোমনাথ এবং নাগেশ্বর, মধ্যপ্রদেশে করেছি ওঙ্কারেশ্বর এবং মহাকালেশ্বর, উত্তরাখণ্ডে করেছি কেদারনাথ, উত্তরপ্রদেশে করেছি বাবা বিশ্বনাথ, ঝাড়খণ্ডে করেছি বাবা বৈদ্যনাথ, আর তামিলনাড়ুতে করেছি রামেশ্বরম, এবং আজকে যদি সৌভাগ্য হয় দর্শন করব মল্লিকার্জুন। এবং শুধু আমরাই নই, এই চ্যানেলের মাধ্যমে আপনারাও আমাদের সঙ্গে এই জ্যোতির্লিঙ্গ দর্শন করছেন, এবং আমরা চেষ্টা করছি এই বছরের মধ্যে যাতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমরা সম্পূর্ণ করতে পারি। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। এবারে আপনাদের বলি যে আপনারা শ্রীশৈলম কিভাবে যাবেন। হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলম যাওয়া আমরা যারা কলকাতা থেকে আসি তাদের পক্ষে কিন্তু সুবিধাজনক। শ্রীশৈলমের নিকটবর্তী স্টেশন হচ্ছে মার্কাপুর। এই মার্কাপুর শ্রীশৈলম থেকে প্রায় 91 কিলোমিটার দূরে। এই স্টেশনটি পড়ে হচ্ছে গুন্টুর এবং হুবিলি লাইনের মধ্যে।
শ্রীশৈলম মন্দির ট্রাস্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা শ্রীশৈলমে থাকার জন্য জায়গা বুক করতে পারেন। ওনাদের এসি এবং নন এসি রুম রয়েছে। যদি আপনারা শ্রীশৈলমে গিয়ে একদিন থাকেন তাহলে শ্রীশৈলম এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো ঘুরে দেখে আসতেই পারেন। আর আরেকটি উপায় হচ্ছে যে আপনারা একটি গাড়ি নিয়ে নিলেন, আমি যেরকম একটি গাড়ি নিয়েছি, তাতে আপনারা ঘন্টা 4.5 থেকে 5-এর মধ্যে পৌঁছে যাবেন এবং শ্রীশৈলমে গিয়ে সেখানে পুজো দিয়ে তারপরে আশেপাশের অঞ্চলগুলি দেখে আপনারা সেই দিনই আবার হায়দ্রাবাদে ব্যাক করতে পারেন। আর আপনারা যদি ডে টু ডে ট্রিপ করেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে গাড়ি নেওয়াই সুবিধা, কেননা এই মল্লিকার্জুন যাওয়ার পথে ওই শ্রীশৈলমের আগে একটি ফরেস্ট পড়ে, সেই ফরেস্টেতে কিন্তু আপনাদের বিকেল 5টার পরে আর এন্ট্রি করতে দেওয়া হয় না। কাজেই ফেরার পথে কিন্তু তার মধ্যে আপনাদের সময় হিসাব করে মন্দিরে দর্শন করে ফিরতে হবে যদি আপনারা ডে টু ডে ট্রিপ করতে চান। মল্লিকার্জুন যাওয়ার পথে আপনারা রাস্তাতেই কিন্তু আরও বেশ কয়েকটি সুন্দর জায়গা দেখে নিতে পারেন। এর মধ্যে একটি জায়গা হলো ডিন্ডি রিজার্ভার, আমরা এখন সেইখানে এসেছি। এই ডিন্ডি হলো কৃষ্ণা নদীর উপনদী। রিজার্ভারটি অনেক পুরনো, 1943 সালে রিজার্ভারটি তৈরি হয়েছে। এই যে দেখো, এইটার উপর দিয়ে 6 মাস জল উপচে পড়ে, দারুণ দেখতে লাগে বর্ষার সময়। 6 মাস। এইখান দিয়ে এরকম সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এই ওপরে আমরা রিজার্ভার পর্যন্ত যাচ্ছি। এই দেখুন, এই হলো বিশাল ডিন্ডি রিজার্ভার। এই রিজার্ভারটি থেকে জল নিয়ে এই অঞ্চলে প্রায় 12,500 হেক্টর জমিতে জলসেচ করা হয়। দারুণ সুন্দর জায়গা কিন্তু। এখানে এক জায়গায় আমরা দাঁড়িয়েছি তেল নিতে। তো আপনাদের শ্রীশৈলমে বুকিং কিভাবে করবেন, মানে দর্শনের জন্য বুকিং কিভাবে করবেন সেটা বলি। ওখানে বিভিন্ন ধরনের বুকিংয়ের প্রসিডিওর রয়েছে। তার মধ্যে যদি আপনারা সাধারণ দর্শন করতে চান তাহলে তো কোনো বুকিংয়ের প্রয়োজন নেই স্বাভাবিকভাবেই, কিন্তু যদি আপনারা ওখানে গর্ভগৃহ দর্শন বা অন্যান্য বিভিন্ন দর্শনগুলি করতে চান তাহলে শ্রীশৈলমের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনাদের সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনারা যেদিন দর্শন করবেন তার মোটামুটি 30 থেকে 40 দিন আগে বুকিং ওপেন হয়। ওই মোটামুটি 45 দিন আগে থেকে কিন্তু আপনারা ওই ওয়েবসাইটটি খুলে প্রত্যেক দিন চেক করবেন যে বুকিং ওপেন হয়েছে কিনা আপনার নির্দিষ্ট দর্শনের দিন অনুসারে। ওখানে দেখবেন বিভিন্ন ধরনের দর্শনের ক্যাটাগরি রয়েছে, প্রত্যক্ষ সেবা, পরোক্ষ সেবা, তারপরে দেখবেন যে গর্ভগৃহের দর্শন, তারপরে অভিষেক দর্শন, বিভিন্ন ধরনের দর্শন রয়েছে। তো আমরা যে দর্শনটি করছি এটি হচ্ছে গর্ভগৃহ অভিষেকম। এই দর্শনের জন্য আমরা বুকিং করেছি। এতে লাগে 5,000 টাকা দুজনের জন্য। এছাড়াও আরও বিভিন্ন ধরনের দর্শন আছে, 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা, অনেকগুলি ক্যাটাগরি আছে। এটা আপনারা ওয়েবসাইটে গেলে আপনারা সেগুলি সম্পর্কে বিস্তারিত বিবরণ পাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের দিয়ে দিয়েছি, আর ওয়েবসাইটের একটি স্ক্রিনশট আমি অনস্ক্রিন আপনাদের দেখিয়ে রাখছি যে এই ওয়েবসাইটটিতে গিয়েই কিন্তু একমাত্র বুকিং করবেন। এটি মল্লিকার্জুন মন্দির কমিটির অথরাইজড ওয়েবসাইট। আর এই যে আমি বুকিংয়ের ক্যাটাগরিগুলি বললাম তার মধ্যে একমাত্র গর্ভগৃহ অভিষেকেই কিন্তু দুজনের জন্য একসাথে বুকিং করতে হয়, এখানে সিঙ্গেল বুকিং হয় না। আর এই যে দুজন, তাদের আপনাদের হাজব্যান্ড ওয়াইফ হতে হবে, মানে আলাদা আলাদা হলে কিন্তু হবে না, যে ভিন্ন পরিবারের থেকে হলে হবে না। এবং সাথে যদি 3 বছরের বাচ্চা থাকে তাহলে তার জন্য কিছু লাগবে না, তাদের আপনারা সাথে নিয়েই ঢুকতে পারেন। 3 বছরের বেশি বয়সের বাচ্চাদের জন্য কিন্তু আপনাদের আলাদা করে টিকিট কাটতে হবে। আপনাদের আমি যে ফরেস্টের কথা বলছিলাম, এখান থেকে সেই ফরেস্ট স্টার্ট হচ্ছে। এটি হচ্ছে নাল্লামাল্লা রিজার্ভ ফরেস্ট। এখানে এই যে টাইগার রিজার্ভ রয়েছে তার নাম হচ্ছে আমরাবাদ টাইগার রিজার্ভ। আর যে গেটটি দেখালাম এই গেটটি বন্ধ করে দেওয়া হয়, যেটা আমি বলছিলাম যে বিকেলের মধ্যে আপনাদের এই ফরেস্ট এরিয়া ক্রস করতে হবে।
যদি ডে টু ডে ট্রিপ করতে চান। এইখানে কিন্তু কোনো রকম প্লাস্টিক বা প্লাস্টিকজাত দ্রব্য এখানে নিয়ে প্রবেশ করা যাবে না। এমনকি প্লাস্টিকের জলের বোতল সেটা কিন্তু পর্যন্ত আপনাকে এইখানে জমা দিয়ে বা এদের ডাস্টবিনে ফেলে দিয়ে যেতে হবে। প্লাস্টিকের প্যাকেট বা ওই জাতীয় কোনো কিছু নিয়ে এই ফরেস্ট এরিয়ার মধ্যে ঢোকা যাবে না। এই জায়গার দুপাশে কিন্তু ঘন জঙ্গল, যদিও আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু হনুমান দেখছি রাস্তার দুধারে, প্রচুর হনুমান। ये फॉरेस्ट सफारी का एंट्रेंस है ना? यस यस। अच्छा, ওই দিকটাতে হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর এই দিকে হচ্ছে তেলেঙ্গানা, মাঝখান দিয়ে গেছে কৃষ্ণা রিভার ভ্যালি। এই দেখুন আমরা এই কৃষ্ণা নদী পার করছি, এই দিকটিতে হচ্ছে তেলেঙ্গানা আর এই দিকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আমরা অন্ধ্রপ্রদেশে চলে আসলাম, আর যে ড্যামটি দেখালাম ওটি হলো কৃষ্ণা নদীর উপরে শ্রীশৈলম ড্যাম। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ থেকে কিছুটা আগেই রয়েছে সাক্ষী গণপতির মন্দির। এই সাক্ষী গণপতি মন্দিরকে দর্শন করে তারপরে মল্লিকার্জুন মন্দিরে সবাই দর্শন করতে যান, মানে এই গণপতির কাছে সবাই সাক্ষী রেখে গেলেন, মানে গণপতি সাক্ষী থাকলেন যে আমরা মল্লিকার্জুনে দর্শন করতে যাচ্ছি। আমরা মন্দিরে দর্শন করে বেরোলাম গণপতিকে সাক্ষী রেখে, এবার আমরা রওনা দিচ্ছি মল্লিকার্জুন দর্শনের পথে। আমরা শ্রীশৈলমে এসে পৌঁছালাম, এখন ঘড়িতে সময় 11:30। এই শ্রীশৈলম অঞ্চলকে কেন্দ্র করে একটি খুব সুন্দর গল্প প্রচলিত আছে, যে শিব ও পার্বতী একবার কার্তিক ও গণেশকে তাদের বিবাহ দেওয়ার উদ্দেশ্যে একত্রিত করেন। তো কার আগে বিয়ে হবে? তো শিব বললেন যে আগে ব্রহ্মাণ্ড পরিক্রমণ করে আসতে পারবে আমি আগে তারই বিয়ে দেবো। তো সেই মতন কার্তিক তো ময়ূর নিয়ে সাথে সাথে ব্রহ্মাণ্ড পরিক্রমণে বেরিয়ে গেলেন, আর গণেশ কী করলেন, তিনি শিব ও পার্বতীকে মাঝখানে বসিয়ে তাদের চারিদিকে পরিক্রমণ করলেন, কারণ শাস্ত্রমতে পিতামাতাকে প্রদক্ষিণ করলে ব্রহ্মাণ্ড পরিক্রমণ হয়। তো সেই মতো গণেশ আগে ব্রহ্মাণ্ড পরিক্রমণ করেছেন, সেই হিসাবে শিব ঋদ্ধি ও সিদ্ধির সাথে গণেশের আগে বিয়ে দিলেন। এর মধ্যে কার্তিক তো তারপরে ব্রহ্মাণ্ড পরিক্রমণ করে ফিরে এসে দেখেন এই কাণ্ড, তিনি তো তখন প্রচণ্ড রেগে গেলেন। প্রচণ্ড রেগে গিয়ে অভিমানে তিনি এই অঞ্চলে 3টি পাহাড় রয়েছে, আন্নামালাই, পালনি এবং কার্ডামম, তিনি পালনি অঞ্চলের ক্রৌঞ্চ বলে একটি পর্বত্য অঞ্চল, সেইখানে তিনি অভিমানে গিয়ে বাস করতে শুরু করেন। শিব ও পার্বতী কার্তিককে খুঁজে বের করার উদ্দেশ্যে, কার্তিকের সাথে দেখা করার জন্য তারাও তখন এই অঞ্চলের দিকে চলে আসতে থাকেন। তখন
কার্তিক শিব পার্বতীর সাথে দেখা করবেন না, সেই অছিলায় তিনি আবার এখান থেকে চলে যেতে চান। কিন্তু অন্যান্য দেবতারা বলেন যে দেখো তুমি বেশি দূরে যেও না, শিব পার্বতী আসছে। তো কার্তিক কাছাকাছি একটি জায়গাতেই অবস্থান করে, আর শোনা যায় যে শিব ও পার্বতী এসে এই শ্রীশৈলমে তারা অধিষ্ঠান করেছিলেন, এবং এই শ্রীশৈলম অঞ্চলে তখন থেকেই শিব এবং পার্বতী অধিষ্ঠিত আছেন। আর পার্বতী এখানে ভ্রমরম্ভ হিসেবে পূজিত হন, এবং পার্বতীর যে মন্দিরটি রয়েছে সেটি 18টি শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ হিসেবে বিবেচিত হয়। আর এই অঞ্চলটি সতীপীঠ হিসেবেও বিবেচিত হয়। মনে করা হয় যে এখানে সতীর অধরষ্ঠ পড়েছিল। তা এ তো গেল এক পৌরাণিক কাহিনী। আবার ওইদিকে কি হলো যে কার্তিক তিনি একদিন আড়াল থেকে শুনছেন যে গণেশের কাছে পার্বতী খুব চোখের জল ফেলছেন আর বলছেন কার্তিককে আমি এত ভালোবাসতাম আর কার্তিক আমার উপর এরকম অভিমান করলো। তা সেই রোদনরতা অবস্থায় পার্বতীকে দেখে কার্তিকের মনে ভীষণ কষ্ট হলো, তার মনে ভীষণ দুঃখ এবং অনুতাপের জন্ম নিল, এবং তিনি আবার পার্বতীর কাছে শিব এবং পার্বতীর কাছে ফিরে গেলেন। এই হলো শ্রীশৈলমকে কেন্দ্র করে কাহিনী, এবং আমাদের বিভিন্ন পৌরাণিক এবং ধর্মীয় স্থানগুলিকে কেন্দ্র করে এইরকম অসংখ্য কাহিনী রয়েছে যেগুলি সত্যি খুব আকর্ষণীয়। আমরা যেমন শিব ঠাকুরকে পুজো দিই ধূর্ত ফুল দিয়ে, নীলকণ্ঠ দিয়ে, আকন্দ দিয়ে, এখানের মানুষরা পুজো দেন হচ্ছে জুঁই ফুল দিয়ে। এই তেলেগুতে জুঁই ফুলকে বলা হয় মল্লিকা, সেই জন্য এই জ্যোতির্লিঙ্গের নাম হচ্ছে মল্লিকার্জুন। दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव। महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी। আমরা যেহেতু গর্ভগৃহে অভিষেকম করব সেই কারণে আমাদের কিন্তু এই পোশাক পরে যাওয়া যাবে না, আমাকে ধুতি এবং উত্তরীয় পরতে হবে। আর বাবু যার জন্য শাড়ি পরেই এসেছে, এই পরেই আপনাদের গর্ভগৃহেতে ঢুকতে হবে। এইবার দেখুন অনিন্দকে ধুতি পরে কেমন লাগছে। এই যে ধুতি আর উত্তরীয় এনাদের মতন পরে নিয়েছি, এইবারে আমরা মন্দিরে দর্শন করতে যাব। তবে এইটা কিন্তু আপনি যদি গর্ভগৃহে অভিষেক করেন তাহলেই আপনাকে এইভাবে ধুতি পরে যেতে হবে, আর সাথে ভেতরে গেঞ্জিও পরা যাবে না, সব কিছু খুলে রেখে ধুতি আর উত্তরীয় পরে যেতে হবে। আমরা দর্শন করে আসি, তারপরে মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের কাছে আরও বিস্তারিতভাবে তুলে ধরছি। এই দিকে হচ্ছে মল্লিকার্জুন মন্দির, আর এই পথ দিয়ে গিয়ে প্রবেশের পথ। এই মন্দিরের চারদিকে 4টি প্রবেশ পথ আছে যেগুলিকে বলা হয় গোপুরম। আমরা এইমাত্র মল্লিকার্জুন থেকে পুজো দিয়ে আসলাম, একদম গর্ভগৃহে গিয়ে বাবাকে ছুঁয়ে পুজো দিলাম, মনের অসম্ভব শান্তি হলো। এত ভালো পুজো দিয়েছি, বসে মন্ত্রোচ্চারণ করে বাবার মাথায় জল ঢেলে ভীষণ ভীষণ ভালো পুজো দিয়েছি। ভেতরের সিস্টেম এত সুন্দর, সবাইকে একসঙ্গে গর্ভগৃহে ঢোকায় না। যাদের যাদের টোকেন আছে তাদের পরপর লাইনে দাঁড় করিয়ে দেন। আমাদের আগে 3জন কাপলকে ঢুকিয়েছেন, তারপরে আমাদের আবার ঢুকিয়েছেন 3জন করে। 3জনের বেশি দেখলাম একসঙ্গে ঢোকাচ্ছেন না। আর এত সিস্টেমেটিক, আমি জানি না আজকে ফাঁকা বলে কি না, ভিড়ের অভিজ্ঞতা তো আমাদের এখানে নেই, কিন্তু অসম্ভব ভালো পুজো হয়। আমি সাউথের যে কটা মন্দিরেই এখনও পর্যন্ত পুজো দিয়েছি, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি এখনও পর্যন্ত। খুব ভালো পুজো দিলাম। আপনারাও আসুন, এসে জ্যোতির্লিঙ্গ দর্শন করুন। আর স্বাভাবিকভাবেই এখানে অন্যান্য মন্দিরের মতোই মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল কোনো কিছু সেখানে অ্যালাউড নয়। আর ভেতরে ছবি তোলার ক্ষেত্রে অসম্ভব কড়াকড়ি, দূর দূর থেকে কোনো রকম ছবি তোলা সম্ভব নয়। আমি যতটুকু পারলাম আপনাদের তুলে দেখালাম। ভোর 4টে থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এর মধ্যে শুধুমাত্র বিকেলবেলায় 4টে থেকে 5টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এখন আমরা এসে পৌঁছেছি পাতালগঙ্গায়। এখানে কৃষ্ণা নদী পাহাড়ের মাঝখান দিয়ে অনেকটা গভীর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই পর্যন্ত সিঁড়ি আছে, সিঁড়ি দিয়েও নেমে যাওয়া যায়। এছাড়া এখানে রোপওয়েও রয়েছে।
রোপওয়ে করে অনেকেই নিচে নেমে যান, নিচে গিয়ে ওই নদীর তীর পর্যন্ত যান, কিন্তু আমরা ওপর থেকেই নদীটা দেখছি, কারণ ওপর থেকে নদীটা দেখতে সব থেকে সুন্দর লাগে। চলুন আপনাদের ভিউটা দেখাচ্ছি। কৃষ্ণা নদীর জলের রংটা দেখেছেন, পুরো সবুজ একদম। এইখানে রোপওয়ে সার্ভিস রয়েছে ওই নদীর নিচ পর্যন্ত যাওয়ার জন্য। আর এইখানে দূরে আক্কা মহাদেবীর মন্দির রয়েছে ওই নিচে। সেই আক্কা মহাদেবী মন্দির পর্যন্ত যাওয়া এবং আসা নৌকায় করে যেতে হয় 650 টাকা করে লাগে তার জন্য। আর এই যে রোপওয়ে যাচ্ছে, এতে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 80 টাকা এবং 18 বছর পর্যন্ত 60 টাকা করে টিকিটের মূল্য। আর এই আক্কা মহাদেবী মন্দির পর্যন্ত গিয়ে মন্দির দর্শন করে ফিরে আসতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে। সেই সময়টা আমার হাতে নেই। আমরা একদিন লাগবে পুরো যেতে, তাই মানে একদিনের প্রোগ্রাম পুরোপুরি। তো সেই কারণে আমরা এইখান থেকেই আমরা মন্দিরও দর্শন করছি, নিচে নদী দর্শন করছি। এই ভিউটাই খুব সুন্দর লাগছে, তাই না? শ্রীশৈলমে মন্দির থেকে বেরিয়েই এখানে একটি খুব সুন্দর খাওয়ার জায়গা রয়েছে, সেটি হচ্ছে গণেশ ফুড কোর্ট। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, সমস্ত কিছু ভেজ আইটেম। স্বাভাবিকভাবেই আজকে মন্দিরে পুজো দিয়েছি, ননভেজের প্রশ্নই ওঠে না। এইখানে আমরা গিয়ে দেখি যে কি কি খাওয়া যায়। কি 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 বিশাল বড়, এত লোক ধরতে পারবে একসঙ্গে, দেখো ভেতর। চলো। ও বাবা, বিরাট। मसाला डोसा कितना? एक दो मसाला डोसा। এখানে কিন্তু কাউন্টার থেকে আগে টোকেন নিয়ে তারপরে দিলে ওরা বানিয়ে আমাদের ডাকবে। এখানে এসে এখনো পর্যন্ত ধোসাই চলছে। আবার ধোসা নিয়েছি, আমি নিয়েছি মানে বুবু নিয়েছে, আর আমিও এক যাত্রায় পৃথক ফল করলাম না। আজকে ভ্যালেন্টাইন্স ডের দিন, আজকে জ্যোতির্লিঙ্গ দর্শন করেছে, বিরাট বড় পাওনা, তাই তো? আমার কাছে এটাই সবচেয়ে বড় পাওনা, সত্যিই তাই। কেমন করেছে ধোসা? ভালো করেছে। এখানে ধোসা বলার অপেক্ষা রাখে না, ভালোই হবে। এখন আমরা আবার রওনা দিচ্ছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় 3:14। সকালবেলায় 6:15 সময় বেরিয়েছিলাম, আর এখন ফিরে আসলাম। এখন ঘড়িতে সময় 8:15। সারাদিন পরে আমরা আজকে ডিনার করতে এলাম। এই হায়দ্রাবাদে একটি বিখ্যাত ফুড চেন রয়েছে, সেটা হচ্ছে সুভায়াগাড়ি। এই সুভায়াগাড়ি যে ফুড চেন, তার কিন্তু দুটো ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে শুধু সুভায়াগাড়ি, আর একটা হচ্ছে ভেঙ্কাটা সুভায়াগাড়ি। আর আমরা এই যে ভেঙ্কাটা সুভায়াগাড়িতে এসেছি, এর রেটিং দেখলাম খুব ভালো, গুগলে 4.6 রেটিং। আর এইটি হচ্ছে মণিকোন্ডা এলাকাতে। আমরা তো এখানে ভেজ অর্ডার দিয়েছি। আমরা এসেছিলাম তো আসলে অন্ধ্রের যে থালিটা সেটা খাবো বলে, তো যাই হোক সেটা তো এখন পাওয়া গেল না। থালিটি কিন্তু বেশ সুন্দর, এরকম যেরকম আমরা গুজরাটে দেখিয়েছিলাম ওরকম গোল করে বিভিন্ন ধরনের এখানকার খাবার দাবার দেয়, কিন্তু ওই থালিটি সার্ভ করা হয় শুধুমাত্র লাঞ্চ টাইমে। তো আমি বললাম ঠিক আছে স্টার্টারে ক্রিস্পি বেবিকর্ন নিই। তো ক্রিস্পি বেবিকর্ন এইভাবে করে দিয়েছে, আমাদের ওখানে এইভাবে করে না। দেখি খেয়ে কেমন হয় ওদের ক্রিস্পি বেবিকর্ন। খেতে ভালো, ভালো করেছে খেতে।
কিন্তু এখানে তো একটু কারি পাতা দেয়। এবার আমরা মেন কোর্সে এসেছি। সবাই হয়তো ভাবছে যে হায়দ্রাবাদে এসে আমরা রোজ রোজ ভেজ খাচ্ছি কেন। আসলে এবার যেহেতু হায়দ্রাবাদে এসেছি আমরা শুধু জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য, সঙ্গে হায়দ্রাবাদের আশেপাশটা ঘুরবো, এই জন্য আমরা জ্যোতির্লিঙ্গ যেদিন দর্শন করছি আর তার আগের দিন দুদিনই ভেজ খেলাম। আর ভেজ খেলাম মানে এই দুটো রেস্টুরেন্টই কিন্তু ভীষণ বিখ্যাত ভেজের জন্য। যাই হোক, ওনাদেরই জিজ্ঞেস করলাম যে আপনাদের যে স্পেশাল খাবার সেটা কি। তো ওনারা বললেন ভেজ পোলাও, মানে এটা স্পেশাল ভেজ পোলাও। তার মধ্যে দেখছি যে সব রকম দিয়েই বানানো, মানে সমস্ত ভেজিটেবলস দিয়ে, আর তার সঙ্গে একটা ওরা পনিরের একটা প্রিপারেশন আলাদা করে দিয়েছেন, মানে ওটা আলাদা করে আমরা আর অর্ডার দিইনি। আর তার সাথে এখানে সাম্বার দিয়েছে। ভালো, মানে খুব ভালো আমি বলবো না, কিন্তু মানে মোটামুটি ভালো আর কি। মানে আমরা যেরকম পোলাওকে অভ্যস্ত সেটা কিন্তু নেই। আমরা পোলাও তো এরকমভাবে খাই না, আমরা অ্যাকচুয়ালি এটা ফ্রাইড রাইস হিসেবে খাই, কিন্তু এখানের পোলাওটা দেখছি এরকম সব রকম দেওয়া, স্টার আনিস সব কিছু দেওয়া, মানে বিরিয়ানির যেরকম একটা গন্ধ আসে না, ঠিক সেরকম গন্ধ আসছে, কিন্তু বেশ ঘিয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। এটা একটা অন্যরকম স্বাদ পাচ্ছি। ডিফারেন্ট তো বটেই, বেশ ডিফারেন্ট, কিন্তু সব থেকে যেটা আমার নজর কাটলো সেটা হচ্ছে পোলাওতে এই রকম আলু। এই দেখুন, আমি দেখাচ্ছি, দেখুন এই ধরনের আলু, এই যে এই পোলাওতে আলু কিন্তু এর আগে আমি অন্য কোথাও দেখিনি, এবং খারাপ লাগছে না। এই যে স্টার আনিস দেওয়া, বাহ, পনিরটা কিন্তু খুব ভালো স্বাদ, মানে এই দুটো কম্বিনেশন খুব ভালো যাচ্ছে। আমি প্রথমে শুধু পোলাওটা খেয়ে যেরকম বললাম যে অতটা ভালো লাগছে না, কিন্তু ওই যে বলে না খেতে খেতে ভালো লাগা, এই পোলাওটা দেখলাম সেই রকম। মানে সবজিগুলোর সঙ্গে যখন রাইসটা মিলেমিশে এক হয়ে গেল আর পনিরটা যখন পাশে পেলাম, তখন সত্যিই বলছি টেস্টটা খুব ভালো লাগলো, খুবই ভালো, খুব ভালো খাওয়া, হ্যাঁ খুব ভালো খাওয়া, একদম অন্য রকম খেলাম। পুরো পাত পরিষ্কার। এরকম পোলাও তো আমরা পাই না ওখানে, মানে আমরা ওরকম রান্না করি না, এক একটা জায়গার এক এক রকম রান্নার বিশেষত্ব। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো হলো, আমাদের সব মিলিয়ে বিল হলো মোট 617 টাকা, তাই তো? হ্যাঁ, তাহলে আজকে সারাদিন আপনারা দেখলেন যে আমরা মল্লিকার্জুন দর্শন করলাম এবং তার খুঁটিনাটি তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরেও যদি আপনাদের মল্লিকার্জুন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর আগামীকাল হায়দ্রাবাদের বিভিন্ন জায়গার ভ্রমণ এবং তার সাথে বিভিন্ন ধরনের হায়দ্রাবাদি খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। অনেক ধন্যবাদ।